কারোর পারিবারিক ব্যাপার দেখবার জন্য কারোর ড্রয়িং রুমের জানলা দিয়ে উঁকি মারার কোনো প্রবৃত্তি আমাদের নেই। তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের বেয়াত হওয়া কি তাহলে স্টেপ সময়ের অপেক্ষা? এই প্রশ্নই বড় হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ কি না, বুধবারই বিদ্রোহী বিধায়ক যারা তারা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন তারাই আসল তৃণমূল। আর এবার কি তাঁরা ঘাসফুলকে নিজেদের প্রতীক বলে দাবি করতে পারে? জোরালো হচ্ছে সেই জল্পনা। সরকার গিয়েছে ক্ষমতা, চলে গিয়েছে চেয়ার, আর এবার কি তাহলে প্রতীক চিহ্নের পালা? সেটাও হাতছাড়া হবে। তৃণমূলের প্রতীক চিহ্ন ঘাসফুল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হওয়ার সম্ভাবনায় ক্রমশ সত্যি হয়ে দাঁড়াচ্ছে? রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যে এখন সব থেকে বড় প্রশ্ন এটাই। এর পরিপ্রেক্ষিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনাবো আপনাদের। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা তিনি দলটা তৈরি করেছিলেন, তাকে আপনারা আউট করে দিয়েছেন, আজকে অরুণ রায়কে আপনারা দিয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার যে স্পেশাল সেশন হয়েছে, স্পেশাল সেশনে যারা উপস্থিত ছিলেন তারা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত আমি পড়ে দিয়েছি, বাংলায় পড়েছি, অন্য কোনো ভাষায় পড়িনি। স্বাভাবিকভাবে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যা সিদ্ধান্ত হয়েছে আমরা আপনাদের কমিউনিকেট করেছি। কে অভিষেক? যাকে লোকে চোরপিটুনি দিয়েছে, সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট কোয়েশ্চেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। এবার কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ আশিস চৌধুরী। আমি শুরুতেই চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, সরকার গিয়েছে, ক্ষমতা চলে গেছে, এবার পড়ে রয়েছে প্রতীক। এই প্রতীকও কি শেষ পর্যন্ত হাতছাড়া হবে মমতার? এই প্রশ্নই তো বড় হয়ে দাঁড়াচ্ছে এবার। দেখো, নিশ্চিতভাবে বিষয়টা কিন্তু সেই দিকেই এগোচ্ছে। গতকাল যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তুমি শুধুমাত্র যে যারা বিধায়ক ছিলেন তারা কিন্তু উপস্থিত ছিলেন না, অর্থাৎ ঋতব্রত শিবিরের যে বিধায়ক, যে সংখ্যাটা এখন এই মুহূর্তে 65 থেকেও পেরিয়ে কিন্তু কার্যত 66-র দিকে যাচ্ছে, সেই বিধায়করা যে শুধুমাত্র ছিলেন তা কিন্তু নয়। সেখানে একাধিক কাউন্সিলর ছিলেন, প্রায় 70-এরও বেশি কাউন্সিলর ছিলেন সেখানে, এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এছাড়া দলের আরও অনেক নেতৃত্ব যারা হয়তো এবার ভোটে জিততে পারেননি, কিন্তু এক্ষেত্রে তারা বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন, বা এমনও ব্যক্তিরা ছিলেন যারা বিভিন্ন জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাও কিন্তু কার্যত গতকালের এই বৈঠকে ছিলেন। এবং এই বৈঠকে নতুনভাবে যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, সেখানে চেয়ারম্যান, সহসভাপতি, ওয়ার্কিং কমিটি, সিডাব্লিউসি কী হবে, সেই সমস্ত ফরমেশন নেওয়া হলো। এবং এই গোটাটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু কার্যত এটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছেও কিন্তু জানানো হয়েছে। ফলে খুব নিশ্চিতভাবে যে বিষয়টা স্পষ্ট হচ্ছে বা যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এবার কিন্তু এই যে নতুন কমিটি বা নতুন যে টিমটা তৈরি হলো, এরা কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি, যেটা মনে করা হচ্ছে যে এদের সিম্বল, অর্থাৎ তৃণমূলের যে সিম্বল, সেই সিম্বল এদের কাছেই থাকুক, সেই দাবিটা নিয়েই কিন্তু কার্যত আগামী দিনে যে এরা অগ্রসর হবে এটা খুব স্পষ্ট। এখন এক্ষেত্রে দেখো, শুধুমাত্র বিধায়ক নয়, পার্টির বহু নেতা কিন্তু কার্যত গতকালের এই বৈঠকে ছিলেন। ফলে যে বিষয়টা শুধুমাত্র বিধায়কদের সঙ্গে বিধায়কদের মতের ভিত্তিতে এক্ষেত্রে এই গোটা বিষয়টা হচ্ছে তা কিন্তু নয়। বহু নেতা যারা জেলার বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন, তৃণমূলের রীতিমতো প্যাড রয়েছে, সেই প্যাডে তাদের নাম প্রকাশ করা হয়েছিল যে এরা বিভিন্ন সময় জেলার বিভিন্ন দায়িত্বে ছিলেন, তারা কিন্তু কার্যত আজকে এর সঙ্গে যুক্ত হচ্ছেন। অর্থাৎ একটা সংগঠনেরও পার্টের কিন্তু শুধুমাত্র নির্বাচিত বিধায়করা, সংগঠনের পার্টেও যারা যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু কার্যত এই টিমটার সঙ্গে যুক্ত হলেন। এবং এরা সম্মিলিতভাবে এই নতুন যে চেয়ারম্যান, সহসভাপতি, ওয়ার্কিং কমিটি, এই সমস্ত কিছু তারা ঠিক করছেন। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত তাদের এই গোটা এই স্ট্রাকচারটা তারা ইলেকশন কমিশনকে জানিয়েছেন। এবং নিশ্চিতভাবে বলাই যেতে পারে যে আগামী দিনে কিন্তু তৃণমূলের যে প্রতীক, সেই প্রতীক যাতে তাদের কাছেই থাকে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আগামী দিনে তারা তৎপর হবে। এবং শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় একা প্রতীক বাঁচাতে পারবে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আর এই জায়গা থেকে রাজনৈতিক মহলে কার কি বক্তব্য শোনাবো। কুণাল ঘোষ কি বলছেন, শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এবং রাহুল সিনহা কি বলছেন পরপর। আমরা এক্ষুনি টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু বলছি না, ওনাদের শুনলাম সব দিল্লি থেকে সব লয়ার ছিলেন, আমাদেরও আইন
ইত্যাদি সব আলাদা, আমরা তো সে বিষয়ে বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার নেই। এটা ওদের পারিবারিক ব্যাপার, আমি প্রথম দিন থেকে বলছি। কারোর পারিবারিক ব্যাপারে মাথা গলানোর, কারোর পারিবারিক ব্যাপার দেখবার জন্য কারোর ড্রয়িং রুমের জানলা দিয়ে উঁকি মারার কোনো প্রবৃত্তি আমাদের নেই। আগেও বলেছে 1 বছর আগে যে তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং তৃণমূলের সরকার শুধু নয়, তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে আমি তখনই বলেছিলাম যে আপনি তৃণমূলের সাইনবোর্ডটা লাগিয়েছেন, আপনি নিজে খুলে ফেলুন, সম্মান বেঁচে যাবে। কিন্তু উনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন নিজে নিজে, স্বঘোষিত মুখ্যমন্ত্রী। তাই এখনো সময় আছে মমতা ব্যানার্জির সম্মান বাঁচানোর, নইলে অভিষেক ব্যানার্জির সাসপেন্ড, এরপর কোন দিন শুনবেন মমতা ব্যানার্জির সাসপেন্ড। সেই জন্য মমতা ব্যানার্জির উচিত অবিলম্বে রাজনীতি থেকে অবসর গ্রহণ করা। রাজনীতি থেকে অবসর গ্রহণ করলে অন্তত সম্মান কিছুটা বেঁচে যাবে বলে মনে হয়। রাজনৈতিক ব্যক্তিত্বরা কে কি মনে করছেন তাদের বক্তব্য আপনাদের শোনালাম। যেমনটা বলছিলাম যে বিদ্রোহী বিধায়ক যারা, তারা কিন্তু স্পিকারকে চিঠি দিয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তারা আসল তৃণমূল, এবার তারা প্রতীক চিহ্নের দাবি করবেন। এবার কথা বলবো, আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ আশিস চৌধুরী, তার সঙ্গে। আশিস বাবু, এই মুহূর্তে সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়, নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতীক বাঁচানো তার কাছে একটা বিশাল লড়াই, কোনো কি উপায় রয়েছে তার কাছে? দেখুন, আমাদের সংবিধানে 324 নম্বর যে আর্টিকেল আছে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের কে সম্পূর্ণভাবে তাদের যে ক্ষমতা প্রদান করা আছে যে কিভাবে নির্বাচন ইলেকশনের যে সিম্বল হয় সেটা কাউকে দেওয়া বা কারো কাছ থেকে নেওয়া বা কোনো ডিসপিউট হলে সেটাকে সিদ্ধান্ত নেওয়া। এবং 1968 যে রুল আছে যেখানে বা অর্ডার আছে সেখানে বলা আছে যদি কোনো দলে, রাজনৈতিক দলের যদি কোনো ভাঙন দেখা দেয়, বিক্ষুব্ধ গোষ্ঠী সৃষ্টি হয়, তাহলে সেখানে মেজরিটি যে ইলেক্টেড এমপি বা এমএলএ তারা কিন্তু নির্বাচন কমিশনকে অ্যাপ্লাই করবে যে তাদেরকে সিম্বলটা দেওয়ার জন্য। এখানে যদি দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ এমপি বা নির্বাচিত এমএলএরা যদি অ্যাপ্লাই করে নির্বাচন কমিশনের কাছে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে সিম্বলটা দেওয়ার জন্য। এখানে কিন্তু প্রথমে মানে কোনো কোর্টে দ্বারস্থ হতে পারবে না কোনো রাজনৈতিক দল। যদি কেউ মনে করে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তাদের এগেনস্টে গেছে, তারা কিন্তু উচ্চ আদালতে তারা অ্যাপিল করতে পারে, তারা মামলা করতে পারে। কিন্তু এখানে পরিষ্কারভাবে যেটা আইনে বলা আছে সেটা হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠ এমপি এমএলএ যারা ইলেক্টেড হয়েছে তারা যদি মনে করে যে তাদের সিম্বল দাবি করতে পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই ফাইনাল। নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তর ভিত্তিতেই কিন্তু তাদেরকে প্রতীকটা কোনো দলকে দেওয়া যাবে। যদি কোনো দল বিক্ষুব্ধ হয় বা যারা গোষ্ঠী যারা সিম্বলটা পেল না বা অরিজিনাল যারা বলছে আমরাই এই প্রতীকের দাবিদার, তখন তারা উচ্চ আদালতে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।